আজকে তাহলে আমরা হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স যে কোর্সটা আছে, এমটিএস 415, সেই কোর্সটা একটু শুরু থেকে আলোচনা করব। তাহলে আমি শুরুতেই চলে যাইতেছি আমাদের যে কোর্স কন্টেন্ট আছে সেখানে। এটা আশা করি দেখা যাইতেছে। আচ্ছা, এইখানে শুরুতে আমি যদি আমাদের বইটা একটু দেখাই। বইয়ে আমাদের হচ্ছে ওয়ালেস এর স্যার একটা বই পড়াইছি, সেটা হচ্ছে এটা অনলাইন যে পার্টটা আছে সেখানে। এখানে ফার্স্টে আমাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স সম্পর্কে, মানে ম্যাথমেটিক্যাল ফাইন্যান্স সম্পর্কে একটু আইডিয়া দেওয়া আছে। এখানে কি বলতেছে, ম্যাথমেটিক্যাল ফাইন্যান্স ইজ দি স্টাডি অফ দি ম্যাথমেটিক্স ইউজ টু মডেল অ্যান্ড অ্যানালাইজ ফাইন্যান্সিয়াল মার্কেটস। তার মানে নর্মালি আমরা বুঝতেছি যে ফাইন্যান্স রিলেটেড এখানে কিছু থাকবে। যাই হোক, এটা আমরা একটু রিডিং করবো। আমরা হচ্ছে মেইনলি টপিক যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো হচ্ছে একটু পড়ার চেষ্টা করবো, যেহেতু ইন কোর্স বেসড করবো, সাথে ফাইনাল বেসড হবে। ওকে, এরপরে আমরা এখানে ফাইন্যান্স আর প্রবাবিলিটি এরকম অনেক কিছুই বলা আছে, এগুলো আমরা একটু রিডিং করলে বুঝবো। আমাদের বোঝা শুরু হবে যেখান থেকে, সেটা যদি আমরা দেখি এখানে আন্ডারলাইং এন্ড ডেরিভেটিভ অ্যাসেট, এটা আমাদের একটা টপিক হইতে পারে। এক সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করতে পারি। দেখি এইখানে আমাদের হচ্ছে আন্ডারলাইং এন্ড ডেরিভেটিভ অ্যাসেট। তার মানে আমাদের ফার্স্টে এখানে বুঝতে হবে অ্যাসেট ব্যাপারটা কি, তারপরে আমরা কোনটাকে আন্ডারলাইং অ্যাসেট বলতেছি আর কোনটাকে ডেরিভেটিভ বলতেছি। ঠিক আছে, এখন এইখানে আমি এইভাবে একটু আইডিয়া দেই, তারপর আমরা এটা আরো ভালোভাবে দেখবো। যদি এখান থেকে দি অ্যাসেটস ফর সেল ইন ফাইন্যান্সিয়াল মার্কেট ফল ইনটু টু ব্রড ক্যাটাগরিজ, আন্ডারলাইং অ্যাসেটস এন্ড ডেরিভেটিভ অ্যাসেটস। আচ্ছা, আন্ডারলাইং অ্যাসেটস হ্যাভ ইন্ট্রিনসিক ভ্যালু সাচ এস কারেন্সি, স্টকস, বন্ডস, এত। তার মানে এই যে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আন্ডারলাইং অ্যাসেটস হ্যাভ ইন্ট্রিনসিক ভ্যালু, যেমন কারেন্সি, স্টক, বন্ডস এক্সেট্রা, কমোডিটিস এক্সেট্রা। তার মানে এইখানে যদি আমরা দেখি কারেন্সি, স্টক, বন্ড, এগুলোকে আমরা আন্ডারলাইং অ্যাসেট বলতেছি। আহ, এর ভিতরে আবার আরেকটা কথা বলছে, মানে নর্মালি আমরা যেটা নিয়ে এই চ্যাপ্টার আলোচনা করব সেটা হচ্ছে টু টাইপস অফ আন্ডারলাইং অ্যাসেট, সেটা হচ্ছে বন্ড আর শেয়ার। ওকে, এইখানে আমরা একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি। দেখি আমাদের আন্ডারলাইং অ্যাসেট তাইলে আমরা এখানে বলতেছি কি বন্ডস, শেয়ার, এইগুলো। কিন্তু ডেরিভেটিভ অ্যাসেট তাইলে আমাদের কোনগুলো হবে? ডেরিভেটিভ দেখো এখানে ক্লিয়ারলি বলা আছে শেয়ার, বন্ডস, বন্ডস এইগুলো হচ্ছে আন্ডারলাইং অ্যাসেট। তাহলে ডেরিভেটিভ অ্যাসেটটা কি? আমি মানে বোঝানোর ক্ষেত্রে এটা এইভাবে বোঝানোর ট্রাই করি যে আমরা নর্মালি একটা মানে স্টক মার্কেটের কথা যদি চিন্তা করি, আমরা একটা কোম্পানির ধরলাম হচ্ছে 100টা শেয়ার আছে। এখন ওই শেয়ারটা কিন্তু আমরা কেনা বেচা করি, ঠিক আছে? ওই শেয়ারটা তাহলে আমরা দেখতেছি এখানে আন্ডারলাইং অ্যাসেট। বাট এইখানে আমাদের ওভারঅল কাজটা হইতেছে কাকে নিয়ে? ওই বিল্ডিংটাকে নিয়ে। যদি একটা বিল্ডিং কে 100টা শেয়ার করি, তাহলে ওই পুরো টোটাল বিল্ডিংটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডেরিভেটিভ অ্যাসেট। ঠিক আছে, এখানে একটা কথা। আর এখানে বন্ড আর শেয়ারের একটু কনসেপ্ট দেওয়া আছে। এই বন্ড ইজ রিস্ক ফ্রি অ্যাসেট উইথ প্রিডিক্টেবল প্রাইস এন্ড ফিউচার ভ্যালু। মানে বন্ড কি? বন্ড হচ্ছে জাস্ট রিস্ক ফ্রি অ্যাসেট উইথ প্রিডিক্টেড প্রাইস এন্ড ফিউচার ভ্যালু, মানে যেটার আমরা প্রাইসটা প্রিডিক্ট করতে পারি এবং ফিউচার ভ্যালু আছে। যেমন আমরা যদি ব্যাংকে ধরলাম হচ্ছে টাকা রাখি, একটা অ্যামাউন্ট টাকা রাখলাম, ধরলাম 10 লাখ টাকা রাখছি। এখন মান্থলি আমাকে 5,000 করে ও টাকা দিতেছে। তাহলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইম পরে আমাদের মানে এখানে ইন্টারেস্ট রেট দেওয়া থাকে, সবকিছুই দেওয়া থাকে। যেমন আমরা পড়ছি আহ, এরকম আমরা পড়ছিলাম অ্যাকুমুলেটেড ভ্যালু এ ইজ ইকুয়াল টু, মানে এই যে এখানে আমি যদি একটু লিখি, এই যে এ ইজ ইকুয়াল টু আমাদের যে প্রিন্সিপাল ছিল এটা 1 প্লাস R টু দি পাওয়ার N। এই যে টার্মটা, এইটাই কিন্তু আমাদের এই বন্ডের যে ভ্যালুটা, এইখান থেকে আমরা সহজে বের করতে পারি। অন্যদিকে এইখানে এটা এইভাবে রিপ্রেজেন্ট করছে বিটি ইজ ইকুয়াল টু বি নট এত। আচ্ছা, যেহেতু বন্ড বন্ড দ্বারা বিল করছে, আর এটা আমরা অ্যাকুমুলেটেড ভ্যালু থার্ড ইয়ারে পড়ছি। ওকে, এরপরে যদি আমরা দেখি, এরপরেরটা বলতেছে কি শেয়ার। ঠিক আছে, তাহলে এখানে শেয়ার ব্যাপারটা তাহলে কি হবে? শেয়ার অবশ্যই রিস্কি অ্যাসেট হবে। রিস্কি অ্যাসেট হুইচ ফিউচার প্রাইস এন্ড ভ্যালু আর আনপ্রিডিক্টেবল। তার মানে আমরা ফিউচার প্রাইসটা তো জানি না, এটা আপ হইতে পারে, ডাউন হইতে পারে। এটা নর্মাল, আমরা নর্মাল থেকে বুঝি। এইখানে এখন এইখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা মানে ইজিলি করা যায়।
এইখানে একটু বড় করে করা হয়েছে, বুঝতে অনেকের সমস্যা হইতে পারে। বাট এইখানে বিভিন্ন মানে কয়েকটা কনসেপ্ট আর কি ওরা এখানে ইউজ করছে, যে মানে ফরওয়ার্ড কোনটাকে গেলে আমাদের ব্যাপারটা কি রকম হবে। দেখি আমরা এখানে, তারপর এই যে ইউরোপিয়ান কল অপশনে যদি আমরা যাই, তাহলে আমাদের ব্যাপারটা কি হবে। তারপরে এটার প্রসপেরাস আর আহ, এটা দেওয়া আছে আর কি, এই দুইটা মানে এটার সুবিধা কি আর অসুবিধা কি। ওকে, এখন এই ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই, আমি জাস্ট একটু এইভাবে মানে মুখেই বলে দেই, যে ফরওয়ার্ড কন্টাক্ট ব্যাপারটা কি হইতেছে। মানে আমি একটা কন্টাক্ট করলাম, মানে ওরা এইখানে যেটা বলছিল, দেখি এই যে এখানে, এখানে এক ক্যাফে এত বলা আছে, উই আর ইন ট্রাভেল, তারপরে ইট মানে ভেহিকল মানে আচ্ছা যাই হোক, মানে এইখানে আমরা হচ্ছে ইট অর্ডারস 10,000 কেজি অ্যারাবিক কফি বিনসটা আমরা অর্ডার করব অ্যাবাউট 30 ব্রাজিলিয়ান রিয়াল পার কেজি। তার মানে 1 কেজি 30 বিআরপি, মানে বিআরপি, হ্যাঁ, ব্রাজিলিয়ান রিয়াল পার কেজি। ওকে, তাহলে ফর টোটাল, তাহলে টোটাল আমাদের লাগবে কত এটা কিনতে। এই জিনিসটা যেহেতু 10,000 কেজি আমরা আমরা এই করতেছি, এটা তাহলে আমাদের 3 লাখ লাগতেছে। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি দি এক্সচেঞ্জ রেট বিআরএল এন্ড জিবিপি কারেন্টলি 1 পয়েন্ট, আচ্ছা বিআরএল টা আমরা দেখলাম হচ্ছে ব্রাজিলিয়ান রিয়াল, মানে পার কেজি যেটা ওইটা, আর জিবিপি গ্রেট ব্রিটেন, আচ্ছা এটা ফুল মিনিংটা কই, ওই তো মানে ওই ব্রিটেনের যে প্রাইসটা সেটা আমরা পাউন্ডে আর কি কনসিডার করতেছি। গ্রেট ব্রিটেন পাউন্ড আর কি, পাউন্ডে 6.02, সো দেয়ার 100,000 রিয়াল ইজ worth about 50,000 pound, which the cafe will pay on the delivery to the cafe in January। আচ্ছা ঠিক আছে, তার মানে এইখানে আমরা যদি দেখি 30 ব্রাজিলিয়ান রিয়াল পার কেজি যদি হয়, আর অপর দিকে আমরা দেখলাম হচ্ছে 1 ব্রাজিলিয়ান রুপি ইজ ইকুয়াল টু হবে 6 জিবিপি। ঠিক আছে, তাইলে যদি আমরা দেখি আমাদের তাহলে যদি রিয়া মানে গ্রেট ব্রিটেন এই জিবিপি তে যদি পেমেন্টটা করতে হয়, তাহলে আমাদের কত পেমেন্ট করতে হবে, এইটার সাথে আমরা 6 গুণ করে যেটা পাবো সেইটা। ওকে, তাহলে এখন এখানে কি বললো, দি ইস্যু ইন দি ইজ দি আনসার্টিনিটি অ্যাসোসিয়েটেড উইথ দিস ট্রানজাকশন সিন্স উই ক্যান নট নো হোয়াট দি এক্সচেঞ্জ রেট উইল বি ইন জানুয়ারি। তার মানে এখন আমরা তো জানুয়ারিতে এই এক্সচেঞ্জ রেটটা কিরকম থাকবে সেটা তো আমরা জানি না। তাহলে এখানে একটা আনসার্টিনিটি ব্যাপারটা থেকে যাইতেছে, ইট ইজ ইম্পসিবল টু নো হোয়াট the price in GBP will be. If the exchange rate is still close to 1:6, then the coffee will have to pay 50K. But if the rate decreases to say 1:5, then the coffee cost more like atoke. Acha, this introduce currency risk which the cafe would presumably rather avoid। মানে এই কারেন্সি যে রিস্কটা আমরা এখানে একটা রিস্ক দেখলাম, ঠিক আছে, এই রিস্কটা কিভাবে অ্যাভয়েড করতে পারি সে, তার জন্য আমরা একটু কাজ করবো দেখি। আচ্ছা ঠিক আছে, আহ এখন আচ্ছা এখানে আমি একটু মানে নিজের মতো করে বুঝাই এটা, এত বেশি পেন নেওয়ার দরকার নাই, নিজে একটু দেখলে পরে বোঝা যাবে। এখন ফরওয়ার্ড কন্ট্যাক্টের ব্যাপারটা আসে। ফরওয়ার্ড ফরওয়ার্ড কন্ট্যাক্ট, আচ্ছা এই যে এইখানে আমরা যে দেখলাম, কি ব্যাপারটা দেখছি এটা যদি একটু বুঝাই। এইখানে আমরা বললাম হচ্ছে কি, এখানে, আচ্ছা এইখানে আমরা বলছিলাম আমাদের হচ্ছে যে রেটটা 1:6 এটা, তাই না। এখন আমি যদি ধরে নেই যে আমাদের ওই নির্দিষ্ট টাইম পরে কে ইজ ইকুয়াল টু 5.5 হবে, মানে কেটা কি ওই যে এক্সচেঞ্জ রেট, মানে 1 টাকা সমান আমি ধরলাম হচ্ছে 5.5 হইতেছে, মানে একদম কমে গেছে। তাহলে সেই ক্ষেত্রে এর জন্য আমি একটা টোটাল যে ভ্যালু পাবো সেটা ক্যালকুলেট করব। ঠিক আছে, ক্যালকুলেট করার পর যদি দেখি, তাহলে সেইটা অবশ্যই এই 6 এর ক্ষেত্রে যেটা ছিল তার চেয়ে এখানে কি হবে, অবশ্যই কম হবে। ঠিক আছে, তাহলে যদি কম হয়, ঠিক আছে, যদি আমি দেখি যে আমার টোটাল কম হইতেছে, তাইলেই তো আমি এই ব্যাপারটা অ্যাপ্লাই করব, মানে আমি এই কন্ট্রাক্টটাই যাব, ফরওয়ার্ড কন্ট্রাক্টে যাব। যদি আমি যা দেখলাম যে আমাদের ওই তো 1 = 6 হয়ে গেছে, সেই ক্ষেত্রে 6 অথবা 7 ধরি, যেহেতু বাড়ার কথা বাড়তেছে, তাহলে যদি 7 হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওভারঅল 7 কে যদি আমি এই
30,000 না 10,000 ছিল আর কি, 10,000। এই 10,000-এর সাথে যদি গুণ করি, আচ্ছা 30ও আসবে যেহেতু এক সমান, এই যে এইখানে দেখি ফরওয়ার্ড কন্ট্রাক্ট এত বিয়ার ইন ডেলিভারি 3 months from now this agreement of event will be real from them at exchange rate t is equal to 0 the rate upward price usually called k, এই যে k একটা upward price ডিনোট করছি সেটা যদি if we might have k is equal to 5.5 typically forward contract involves no upfront cost, এটা একটা কথা। তার মানে এখন কি হইতেছে ব্যাপারটা আমি একটু বোঝার চেষ্টা করি। মানে আমরা মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আজকের রেটে আমি যদি কনসিডার করি তাহলে দেখবো হচ্ছে আমাদের 3 মাস পরে আমাদের এতটা মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লাগতেছে। এখন ওই দিনে মানে এক্সাক্ট যে সিচুয়েশনটা ওইটা কিন্তু আমরা জানি না। তাহলে ওইটা যদি জানতে চাই তাহলে ওই দিনে আমাদের পৌঁছাইতে হবে। দেখলাম মানে ওই দিনে গেলাম, যাওয়ার পর দেখলাম আমাদের কেটা চেঞ্জ হয়েছে, ভালো অ্যামাউন্টটাই চেঞ্জ হয়েছে। ধরলাম আমরা 6-এর জায়গায় সেটা 7 হয়ে গেছে। যদি 7 হয় তাহলে তো আমাদের অবশ্যই আরো বেশি টাকা দেওয়া লাগবে। অথবা যদি আমাদের আরো কইমা আসে তাহলে অবশ্যই আমাদের আরো কম টাকা দিতে হইব। ঠিক আছে, তাহলে এখন এটা দুইটা সিচুয়েশনই কভার করে। এখন তুমি যদি রিস্কটা কমাইতে চাও তাইলে এখন দেখা যাবে কি তুমি একটা কন্ট্রাক্টে যাবে। সেই কন্ট্রাক্টটা কিরকম, মানে মানে যার কাছ থেকে তুমি কিনবা সেও ভাবতেছে যে আমার দামটা হয়তো কমবে, আর সেও ভাবতেছে আর তুমিও ভাবতেছো যে দামটা তো যদি বাড়তেও পারে। তাহলে তুমি ওকে একটা অফার করলা, সেটা হচ্ছে আমি 5.5 এই টাকাটা করে 3 মাস পরে আমি এটা কিনবো। এখন টোটাল যে টাকাটা হবে, তুমি যদি ফরওয়ার্ড কন্ট্রাক্ট করো তাহলে ওই ডেটে অবশ্যই তোমাকে এই টাকা দেয় কিনতেই হবে। এইটা হচ্ছে মেন কনসেপ্ট। বাট আমরা যদি এই যে পরেরটাই যাই, বাট আমরা যদি পরেরটাই যাই, পরেরটা কি, ইউরোপিয়ান কল অপশন। ঠিক আছে, আমরা যদি ইউরোপিয়ান কল অপশনের দিকে তাকাই সেই ক্ষেত্রে আমরা দেখবো তো আমরা যদি এইরকম একটা কন্ট্যাক্ট করিও তারপরেও যদি দেখি যে লাস্টে যে আমাদের মানে কিছু ক্যালকুলেশন আছে, আমার ব্যাংকে কিছু টাকা দেওয়া লাগে, তারপরে ওভারঅল সব মিলিয়ে যদি দেখি আমরা আমাদের প্রথম দিনে যে টাকা লাগতো এখন তার চাইতে কম লাগতেছে বা বেশি লাগতেছে, এরপরে আমি চাইলে পরে ওই অপশনটা চাইলে ক্যান্সেলও করতে পারি অথবা ওইটা নিয়ে আগাইতেও পারি। এইরকম রিস্কটা কমানোর জন্য আমরা যে এগ্রিমেন্ট গুলো করবো সেইগুলো এই যে এইখানে আসতেছে, কল অপশন, তারপর ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এগুলো হচ্ছে ওই জিনিসগুলো বুঝাইছে। মানে আমি যে ব্যাপারটা বললাম এইটা যদি একটু মাথায় নিয়ে তোমরা নিজেদের মতো যদি একটু এটা সাজাই নেওয়া যায় তাহলে আশা করতেছি এখানে আর কোনো প্রবলেম থাকবে না। এখন এইখানে বলতেছে এই যে যে কন্ট্রাক্ট গুলো হইতেছে বোথ ফরওয়ার্ড এন্ড ইউরোপিয়ান কল অপশন ইন এক্সাম্পল আর ডেরিভেটিভ asset. Okay, they do not have intrinsic value to the coffee beans or the currency. Instead, their value derives from that one of the underlying asset. Okay, তার মানে ডেরিভেটিভ অ্যাসেট গুলা কি হইতেছে, এই কল অপশন, এই কন্ট্রাক্ট মানে ফরওয়ার্ড কন্ট্রাক্ট এইগুলা যে করতেছে এইগুলো হচ্ছে ডেরিভেটিভ অ্যাসেট। এখন এইগুলার কিন্তু ইন্ট্রিনসিক কোনো ভ্যালু নাই। ভ্যালু মেইনলি আমাদের কোথায়, ওই কারেন্সি বা কফি বিন, মানে এইগুলা হচ্ছে আমাদের ভ্যালু এড করে। বাট ওভারঅল যেটা করতেছে এটা হচ্ছে ডেরিভেটিভ অ্যাসেট। ওকে, তারপর উই মাইট অলসো কল দিস অ্যাসেট কন্টিনজেন্টলি ক্লেমস অ্যাজ দেয়ার ভ্যালু ইজ কন্টিনজেন্ট অন দ্যাট অফ সামথিং এলস। আচ্ছা, এখানে বলতেছে আবার ডেরিভেটিভ অ্যাসেটস কাম ইন টু টাইপস, একটা হচ্ছে লকস এন্ড অপশন। তার মানে একটা লক আছে, ডেরিভেটিভ অ্যাসেট গুলা টু টাইপস হয়, একটা লকস একটা অপশন। লক প্রোডাক্ট মানে সাস অ্যাজ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, মানে আর দি এগ্রিমেন্ট দ্যাট দি হোল্ডার বাই অর সেল সামথিং দি রাইটার এট অ্যান এগ্রিড ফিউচার ডে। মানে ফরওয়ার্ড, এই যে লকস এর যে ব্যাপারটা গেলাম, এই লকস এর এলিমেন্ট ওই যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমি বলছিলাম এর আগে। মানে ফরওয়ার্ড কন্ট্রাক্ট যেটা হইব সেটা এমন একটা এগ্রিমেন্ট যেটা তোমার ওই ফিউচার ডেটে ওইটা তোমার অ্যাপ্লাই করতেই হবে, মানে তোমার লাভ হইলেও করতে হবে লস হইলেও করতে হবে। বাট অপশনের ক্ষেত্রে যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে দেখবো আমার যে দিকে আমাদের লাভ লস মানে কম বেশি হবে সেইটা আমরা করবো। ঠিক আছে, মানে আমি যদি দেখি আমার লাভ হইতেছে না তাহলে আমি এটা ক্যান্সেল করে দেওয়ার ই থাকবে। সামান্য অ্যামাউন্টের লস সবসময় থাকবে, বাট দেখা যাইতেছে আমার 1.5 লাখ টাকা লস হইতেছে, সেখানে যদি আমি কোনোভাবে দেখি যে আমার 50,000 টাকা লস আর 1 লাখ টাকা আমি রাইখা দিতে পারতেছি তো আমি সেটাই করবো। এই এক্সাম্পল গুলো আমরা দেখবো যদিও সামনে। এখন এইখানে খুব ব্রিফলি কিছু বলে নাই আর স্যার ক্লাসে ওইগুলো ব্রিফলি পড়াই নাই, বাট এইগুলো আমি একটু আলাদাভাবে একটু বলবো হয় একটু।
এই যে এখানে বলতেছে দেয়ার আর মেইন ক্যাটাগরিজ অফ অপশন কল এন্ড পুট। কল অপশন গিভ দি হোল্ডার দি রাইট। আচ্ছা, এইটা আমি এইভাবে মনে রাখি। পুট অপশন সবসময় একটা মনে রাখবো। কল অপশন গিভ দি রাইট holder the right but not the obligation, okay, to buy underlying asset at an agreed price। আচ্ছা, এখন এই কল অপশন যে ব্যাপারটা বলতেছে, এই কলটা আমরা এইভাবে মনে রাখবো যে পিএস মানে পুট অপশনটা সব সময় যে সেল করবে সে কিনবে পুট অপশন, আর হচ্ছে কল অপশনটা কে নেয়, যে নাকি বাই করবে সে নেয়। পুট অপশনটা কার জন্য, যে সেল করবে তার জন্য, আর কল অপশনটা যে বাই করবে তার জন্য। তার মানে ব্যাপারটা কি হইতেছে একটু বোঝার চেষ্টা করি। এই ব্যাপারগুলো কিন্তু হবে এইরকম, মানে আমাদের মাঝে একটা ব্যাংক আছে, ঠিক আছে, এইখানে আমি হচ্ছে বায়ার, এটা হচ্ছে ধরলাম বায়ার, আর এইদিকে আছে সেলার। এই সেলার একটা এজেন্সি বা ব্যাংক যাই বলি, ওর সাথে একটা কন্ট্যাক্টে আসবে, সেটা এটা হচ্ছে সেলার, ঠিক আছে, সেলার। যদি অপশনের ক্ষেত্রে কনসিডার করি, এইটা ও অ্যাপ্লাই করবে পুট অপশন, আর এইদিকে বায়ার যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে কল অপশন। কল অপশন এই ব্যাপারগুলো আমরা এরপরে জানবো। তাহলে এইখানে বলতেছে দেখি, দি প্রিফিক্স ইউরোপিয়ান মিনস দ্যাট দি অপশন ক্যান অনলি বি এক্সারসাইজড এট এক্স্যাক্টলি টাইম টি, বাট আমেরিকান অপশন ক্যান বি এক্সারসাইজ এট টি, মানে আমি দেখলাম আজকে হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো, এখন আমি এই এক্সারসাইজটা চালাবো হচ্ছে টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি তে। তাহলে ইউরোপিয়ান কল অপশনের ক্ষেত্রে আমরা দেখবো আমাদের এক্সারসাইজ ডেটটা এক্স্যাক্টলি যে দিন, আমরা সেই দিনই আমি আমাদের এক্সারসাইজটা করতে পারবো। বাট যখন আমরা ইউরোপিয়ান কল অপশনের দিকে তাকাবো, তখন দেখবো হচ্ছে আমরা এর মাঝামাঝি যত সময় আছে, যে কোনো দিন আমি দেখলাম আমার দাম বেড়ে গেছে, তাহলে আমার লাভ হইতেছে, ওই দিন আমি সেল করে দেবো। সিমিলারলি যদি দেখি আবার মানে কোন একটা প্রোডাক্ট আমি কেনার ক্ষেত্রে দেখলাম যে কোনো দিন আমার দাম কমে গেছে এর মাঝামাঝি, তাহলে আমি ওই দিনে ওইটা কিনে নিবো আর কি। এই হচ্ছে এই অপশনের ব্যাপারগুলা। আশা করি একটু একটু আইডিয়া পাওয়া যাইতেছে, বাট কারোরই এখন পর্যন্ত ক্লিয়ার আইডিয়া হয় নাই। আহ, এটা আসতেছে আমরা এরপরে। হুম। এরপরে যদি আমরা যাই, আমরা হচ্ছে আমাদের লেকচার নোটে যাই, এই যে এইখানে দেখি, এইখানে ওই টপিক গুলো আবার বলা আছে। এই যে এখানে তাও একটু বলি। বন্ড এমন একটা আছে যার দাম নির্দিষ্ট রেট আর অনুপাতে বাড়বে। আর স্টক কি, একটি অ্যাসেট যার দাম বাড়তেও পারে কমতেও পারে পারে, এটা বলা হয়েছে। এখন হলো অপশন আসতেছে, এই যে অপশন, স্টক প্রাইস কমতেও পারে আবার বাড়তেও পারে, তাই লাভ লস উভয়ের সম্ভাবনা আছে। লস এড়ানোর জন্য অথবা লস মিনিমাইজ করার জন্য এক প্রকার কন্ট্রাক্ট ক্রয় করাই হলো অপশন। এটা দুই রকম, একটা হচ্ছে কল অপশন আর একটা পুট অপশন, এটাই বলবার লাগছিলাম। এখন দেখি এখানে কি বলতেছে। দেখো, কল অপশন, কল অপশন কে করবে, একটু আগেই বলছি কিন্তু, কল অপশন অবশ্যই বায়ারের জন্য, বায়ার যে বাই করবে আর। কল অপশন মানে আজকে এই যে এখানে ধরতেছি আমাদের কোনো একটা কিছু প্রাইস আছে 100 টাকা, আপনি মানে চিন্তা করতেছেন যে এই দাম সামনে আরো বাড়তে পারে, তখন আপনি 10 টাকা খরচ করে একটা কন্ট্রাক্ট কিনবেন, ঠিক আছে, দেখা গেল মানে এর দামটা আরো বাড়তে পারে। এইটা হচ্ছে আমাদের কথা। মানে আজকে একটা শেয়ার সেটা হচ্ছে এস নট, এর মান ধরলাম 100, এখন আমি চিন্তা করতেছি এই দামটা ভবিষ্যতে বাড়তে পারে, এর জন্য আমি কি করলাম, একটা কন্ট্রাক্ট করব। এই কন্ট্রাক্টের জন্য আমাদের একটা প্রিমিয়াম দিতে হবে। প্রিমিয়াম, প্রিমিয়াম যেটা হচ্ছে এই কন্ট্রাক্টের ভ্যালু এড করে আর কি। কন্ট্রাক্টটা যে আমি কিনছি সেটা হচ্ছে ভ্যালিডিটি দেয় আর কি। এটা আমি প্রিমিয়াম নিলাম, 10 টাকার একটা প্রিমিয়াম নিলাম। এখন খরচ করে কন্ট্রাক্ট নিলাম, যাই স্ট্রাইক প্রাইস দেয় 120 টাকা। এই কন্ট্রাক্টের স্ট্রাইক প্রাইসটা কে ইজ ইকুয়াল টু 120। তার মানে কি, এট টাইম টি মানে যে এস অফ টি, আচ্ছা দেখি, মানে আমি একটা কন্ট্যাক্ট করতেছি, এটা হচ্ছে এস নট ছিল, আর এইখানে এই যে এস অফ টি, এই ভ্যালুটা আমি জানি না, বাট আমি কন্ট্যাক্ট অনুসারে করতেছি, এই ভ্যালুটা আমি 120 টাকা করে কিনবো। এই ওই দিন এর ভ্যালু হয় বারো কমুক যাই হোক, আমি 120 টাকা দিয়ে এটা কিনবো। এর জন্য আমি প্রিমিয়াম দিছি হচ্ছে 10 টাকা করে প্রিমিয়াম দিতেছি ব্যাংকে। ওকে, তাহলে এখন আমি যদি দেখি ওই দিন মানে এই এসটি, আমি যা দেখলাম হচ্ছে এই দিনে আমাদের যে ভ্যালুটা, এই এসটির দামটা হয়ে গেছে হচ্ছে 150 টাকা, কিন্তু আমি তো আমার কন্ট্যাক্ট করা আছে 120 টাকায়, তাহলে অবশ্যই আমি এই যে যে আমার অ্যাসেটটা ছিল সেই অ্যাসেটটা 120 টাকা দিয়ে তখন কিনে নিব, ঠিক আছে। তাহলে আমি 120 টাকা দিয়ে তখন কিনবো, বাট আমি তো ওর জন্য আবার 10 টাকা প্রিমিয়ামও দিছি,
এর জন্য আমার 10 এখানে অ্যাড হবে। বাট ওই দিনের এসটির মানটা কত ছিল? 150। তাহলে এই যে 150 মাইনাস এই টোটালটা, এইটা করলে পরে আমি দেখতেছি টোটাল আমাদের আরো 20 টাকা থাকতেছে। এই 20টা আমাদের কিন্তু লাভ থাইকেই দিতেছে। এই যে এইখানে ওই কথা বলছে 130, আপনি ওই অপশন ইউজ করার মাধ্যমে রাতারাতি 20 টাকা প্রফিট করতে পারবেন। এই 20 টাকা আমি প্রফিট করলাম। এটা হচ্ছে বাইয়ের ক্ষেত্রে। সিমিলারলি পুট অপশনের ক্ষেত্রে যদি আমরা দেখি ওই সেম কাহিনীটাই, যদি আমি দেখি আমাদের স্ট্রাইক প্রাইস মানে এসএফটিটা হয়ে গেছে 80 টাকা। ঠিক আছে, না এটা না, এটা হচ্ছে যেহেতু বায়ারের ক্ষেত্রে এটা আরেকটু চেঞ্জ করতে হবে, আমি এটা বুঝাইতেছি। হুম। আচ্ছা, এইখানে মনে করলাম আমি হচ্ছে আমার এসএফটি যেটা আছে সেটা বের করতে হইব। সেটা তো আমি জানি না সেটা কত। নর্মালি একটা শেয়ারের দাম কমতে পারে, আমি এখন চিন্তা করতেছি একটা শেয়ারের দাম কমতে কমতে পারে। মানে আমি তো সেলার, এখন আমি আমার কাজ হচ্ছে সেল দিব, ঠিক আছে। এখন আমি হচ্ছে সেলার, সেলার, তাহলে আমার সেল দিতে হবে। আমি এখন ভাবতেছি যে আমার এই প্রোডাক্টটার দাম দেখা যাইতে পারে একটা নির্দিষ্ট টাইম পরে এটা কইমা যাবে। যদি কইমা যায় সেই ক্ষেত্রে আমার এখন একটা কন্ট্যাক্ট করব। সেই কন্ট্যাক্টটা কিরকম? সেই তার জন্য আমি এই যে প্রিমিয়ামটা দিলাম, এই যে এরকম প্রিমিয়াম ওই 10 টাকায় দিলাম। এখন কমতে কমতে আমি এই প্রিমিয়ামটা কিনলাম, যার জন্য কি হবে হচ্ছে এই 80 টাকা, 80 টাকায় দিলাম। ঠিক আছে, নর্মালি আমাদের কি ছিল? 80 টাকা হয়ে গেল। এখন আমি দেখলাম যে ওই টি ডেটে আমাদের প্রোডাক্টের দাম হয়ে গেছে 50 টাকা। বাট তোমার কাছ থেকে যে কিনবে সে কিন্তু তোমাকে পেমেন্ট করবে 80 টাকায়, যেহেতু তুমি একটা এখানে একটা কন্ট্রাক্ট করে রাখছো। তাহলে এই ক্ষেত্রে আমি দেখবো হচ্ছে তোমার যে টোটাল খরচটা সেটা কিন্তু এই যে তোমার কাছে তো কিন্তু এখন অ্যাসেটটা আছে, মানে তোমার কাছে ওই ব্যাপারটা আছে, মানে এসব টিটা কিন্তু এখন তোমার জিনিস এটা। আর তোমার খরচ হয়েছে হচ্ছে আরো 10 টাকা দিছো ব্যাংকে এইটা। বাট তুমি ওই দিনে বিক্রি করতে পারতেছো কত? 80 টাকা। বা এখান থেকে 80 থেকে বাদ দিই, 80 থেকে বাদ দিলাম এটা, তাহলে বিক্রি করতেছি 80 টাকায়। তাহলে এই যে ওই দিনে তোমার লাভটা কিন্তু 20 টাকা হয়ে গেল। এইগুলা মানে একটু কেয়ারফুলি দেখতে হবে এই ব্যাপারগুলা। এই যে 20 টাকা লাভ হইতেছে, এইটা হচ্ছে পুট অপশন কেনার একটা প্রফিট। এখন তুমি এইখানে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারতা, সেটা কিরকম? দেখো এইখানে আমরা যদি দেখলাম এসএফটি তো কমতেছে, বাট তুমি ওভারঅল দেখলা কি আমাদের এসএফটিটা না কমে বেড়ে গেছে। যেমন এখন এইখানে ধরলাম 120 টাকা হয়ে গেছে, ঠিক আছে। বাট তুমি তো ওর সাথে একটা কন্ট্যাক্ট করছো যে তুমি এই 80 টাকায় বিক্রি করে দিবা। এর জন্য আবার তুমি প্রিমিয়ামও দিতেছো 10 টাকা করে। পি দিয়ে লিখলাম, প্রিমিয়ামও দিতেছো 10 টাকা করে, ঠিক আছে। তাইলে এখন কিন্তু এখন তোমার এখানে একটু ঝামেলা হবে। ঝামেলাটা কি? দেখি আমরা আমাদের টোটাল প্রাইসটা এখন দেখলাম 80, এটা তোমার কন্ট্রাক্ট প্রাইস। বাট এসবটি হচ্ছে ওই দিন। তাহলে তুমি কাজটা কি করবে দেখো, আহ এসবটি থেকে প্রিমিয়ামটা বাদ দিব, ঠিক আছে। প্রিমিয়ামটা যদি বাদ দিই তাহলে আমাদের এসবটি প্রাইমটা কত হবে? 110। এইটা মানে ওই দিনের প্রাইস এটা, যেহেতু প্রিমিয়াম দিতেছে ওই প্রিমিয়ামের অ্যামাউন্টটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 110 টাকা থাকতেছে। বাট তুমি তারপরে দেখতেছো কে তো তোমার এইটা করা। তাহলে তুমি কি করবে, এই এখন এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিয়ে তুমি ওই দিনের প্রাইস কিন্তু 120 টাকা, তুমি বিক্রি করবে 120 টাকা, বাট ওই প্রিমিয়ামের যে 10 টাকাটা আছে সেইটা আবার তোমার ব্যাংকে দিয়ে দিতে হবে। বাট তুমি চাইলে এই এটা ক্যান্সেল করে দিতে পারো। আশা করি এটা বোঝা গেছে ব্যাপারটা কি হইতেছে। সিমিলার কেস উপরেরটাই হবে। আর এইটুকু আইডিয়া নিয়ে নিজের মধ্যে একটু চিন্তা করলে আমার মনে হয় না যে তারপরে আর কোনো প্রবলেম কারো থাকতে পারে। তারপর যদি হয় এটাই করব। এখন কল অপশন, কল অপশনটা দাম বাড়ার সাথে সম্পর্কিত, পুট অপশনটা দাম কমার সাথে সম্পর্কিত, এটা মাথায় রাখবো। পুট কম, কমার সাথে। পুটে ওয়ার্ড আছে তিনটা, তিন মানে কি? কলের চাইতে ওয়ার্ড সংখ্যা কম তার মানে কম। আর কল হচ্ছে বাড়ার সাথে সম্পর্কিত, বাড়ার সাথে সম্পর্কিত তার মানে চারটা বেশি, এর জন্য বাড়ার সাথে সম্পর্কিত, এটা মনে রাখার একটা step। আর এটা যে স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস কাকে বলে? স্ট্রাইক প্রাইস হলে এই যে এইটা, মানে তুমি একটা নির্দিষ্ট টাইম পরে তুমি কন্ট্রাক্টটা যে টাকার মধ্যে করছো, মানে যে রেটে কন্ট্রাক্টটা করা হয়েছে সেইটাই আমাদের হচ্ছে স্ট্রাইক প্রাইস। এখন এক্সারসাইজ কি? আর অপশন ব্যবহার বা ইউজ করাকে এক্সারসাইজ বলা হয় এটা। আর শর্ট সেল কি?
স্টক কেনার জন্য তোমার কাছে যদি পর্যাপ্ত টাকা পয়সা না থাকে, এর জন্য তুমি বন্ড বিক্রয় করতে পারো, অথবা কোনো মাধ্যম থেকে স্টক ধার নিতে পারো, অথবা কারো কাছ থেকে টাকা ধার নেওয়াটা, সেইটাই আমরা বলবো হচ্ছে শর্ট সেলিং। আর এই ক্ষেত্রে আমরা শর্ট সেলিং কি বলবো, ওই যে মানে একটা নির্দিষ্ট হারে সুদ নেওয়া হয়েছে, এটাই আমরা বুঝবো যে কোথাও থেকে আমরা কি করছি, সুদ দিচ্ছি আর কি, ব্যাংক থেকে নর্মাল। ওকে। আর পোর্টফোলিও, পোর্টফোলিও কি বলতেছে, আমার কাছে থাকা সম্পূর্ণ অ্যাসেটের পরিমাণকে পোর্টফোলিও বলে। পোর্টফোলিওর প্রতিশব্দ হচ্ছে এভরিথিং। আচ্ছা, কত টাকা আছে এবং সেটা কত হারে বাড়ছে, প্লাস শেয়ারের পরিমাণ ইত্যাদি। তার মানে এইখানে আমরা পোর্টফোলিওর ব্যাপারটা দেখবো হচ্ছে তোমার কাছে যা যা আছে সবকিছুর যে ভ্যালু, সেটা হচ্ছে পোর্টফোলিও। এখন পোর্টফোলিওটা কিভাবে ডিফাইন করা হয়, এটা আমরা যেহেতু ওয়ান পিরিয়ড বাইনোমিয়াল মডেলটা করতেছি, সেই ক্ষেত্রে এইভাবে আমরা ডিফাইন করতে পারি। দেখো, মনে করো এট টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে তোমার কাছে এক্স ইউনিট শেয়ার আছে, আর ওয়াই ইউনিট, আচ্ছা প্রথমটা হচ্ছে বন্ড, এটা হচ্ছে এক্স ইউনিট বন্ড, আর পরের ইউনিট শেয়ার। শেয়ার এটা আছে, এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করি। এই জিনিসটা আছে, এক্স ইউনিট বন্ড, ওয়াই ইউনিট শেয়ার আছে। ওকে, তাহলে এখন টি ইকুয়াল টু ওয়ানে, এই যে এটা ধরলাম হচ্ছে টি ইকুয়াল টু জিরো, আর এটা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান এই ব্যাপারগুলো কি হবে দেখি আমরা। এই এক্স ইউনিট যেহেতু বন্ড, তো নির্দিষ্ট হারে বাড়বে, বাড়লে পর কত হবে, এক্স ইন্টু ওয়ান প্লাস আর এই টার্মটা, প্লাস মানে আমার যা আছে ওয়াই, আর এইটা কি হইতেছে, আপ হইতেছে না। নর্মালি আমাদের এইখানে যদি প্রাইসটা হয় এস, আর এটা হচ্ছে আপ, তার মানে এটা এস ইউ একটা আপ ফ্যাক্টর অ্যাড হবে এখানে, ইউ এর একটা ভ্যালু দেওয়া থাকবে নর্মালি 1.2 এরকম কিছু একটা থাকে। ওকে। আর সিমিলারলি এইখানে কি হবে, এইখানে কিন্তু এটাই হবে, এক্স ওয়ান প্লাস আর, এইটা কিন্তু বাড়বেই, বাট পরেরটা আমাদের কমতে পারে, এস ডি, এটা হচ্ছে ডাউন ফ্যাক্টর বলা হয় এটাকে। তার মানে এই যে যে প্রোফাইলটা টি ইজ ইকুয়াল টু ওয়ান, দেখো এই টার্ম গুলো এখানে আসছে, যদি বাড়ে এই জিনিসটা হবে, আর যদি কমে এই জিনিসটা হবে। তাহলে এস একটি শেয়ারের দাম। এখন বাইনারি এর মতো শেয়ারের দাম বাড়াকে প্রকাশ করা হয় ওমেগা ইকুয়াল টু ওয়ান দিয়ে, এবং কমাকে প্রকাশ করা হয় ওমেগা ইকুয়াল টু জিরো তে। মানে টি ইকুয়াল টু জিরো ওয়ান, বাড়লে পরে আমরা সেটাকে বলতেছি ওয়ান, আর কমলে পরে ওমেগা ইকুয়াল টু জিরো। এখন পোর্টফোলিওকে ডিফাইন করার জন্য এইটা ইউজ করা হয়, ভিটি এইচ। এই এইচটাকে আমি কিন্তু একটু আগেই বললাম যে এই যে এক্স কমা ওয়াই, তার মানে বন্ডের পরিমাণ আর হচ্ছে শেয়ারের পরিমাণ, এইটা। এখন যদি আমি এইটা লিখি, এই যে বি জিরো অফ এইচ, এটা কি হবে, ইনিশিয়াল পোর্টফোলিও, মানে টি ইজ ইকুয়াল টু জিরোতে আমাদের কি ছিল, মানে শুরুতে মোট সম্পত্তি বা অ্যাসেটের পরিমাণ। এখন স্টকের দাম কম বাড়তেও পারে কমতেও পারে, তাই আপনার পোর্টফোলিও বাড়তেও পারে আবার কমতেও পারে। সুন্দরভাবে বলা আছে এখানে। এখন অপশন ইউরোপিয়ান কল অপশন করলে পরেই হবে, এটা আমি দেখাইছি ওই বইটা থেকে, ওইখানে দেখাইছি, তারপরে আর টাইম নষ্ট করলাম নাই। এরপরে এখানে বাংলাদেশ অপশন কেনা বেচা হয় না, মানে এই কোর্স যারা যারা করবা তারা বিদেশ, ইউরোপ, আমেরিকা চলে যাবে, সিম্পল কথা। আর আমরা পড়তেছি জাস্ট পড়ার জন্য পড়া, আমরা তো বাংলাদেশে থাকবো। ওকে। তারপরে হচ্ছে আরবিট্রেজ। আচ্ছা, নেক্সট কনসেপ্ট আরবিট্রেজ। আরবিট্রেজ ব্যাপারটাও বোঝা লাগবে। মানে এই ছোট ছোট কনসেপ্ট গুলো কিন্তু স্যারে ক্লাসে নর্মালি বলে যায় জাস্ট, বাট এইগুলা না বুঝলেই কোর্সটা মনে মনে হইবে যে কি একটা কোর্স, কেমন লাগতেছে এরকম। এর জন্য এই টপিক গুলা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ওকে। এরপরে আমাদের আরবিট্রেজ আসতেছে। তাহলে এইখানে আরবিট্রেজ বলতে কি বুঝাইতেছি, আরবিট্রেজ মিনস সুবিধা বা অনৈতিক ফায়দা। মানে আমি যদি নর্মাল একটা ভাষায় বলি, এখানে কি আছে লেখা আমরা পড়লেই বুঝবো, বাট তুমি একটা নর্মাল চিন্তা করো, এরকম শেয়ার মার্কেট, স্টক মার্কেট তো অনেক আছে। এখন আমি দেখলাম চিটাগাং এর একটা শেয়ার মার্কেট আর ঢাকার একটা শেয়ার মার্কেট। চিটাগাং এর শেয়ার মার্কেটে যা দেখলাম কোন একটা প্রোডাক্টের দাম কম, আর ঢাকার মার্কেটে দামটা বেশি। তাহলে কি করবো, আমি চিটাগাং এর শেয়ার মার্কেটে যে ওই ব্যাপারটা কিনে এনে ঢাকায় এটা বিক্রি করে দিলাম, তাহলে আমাদের কিন্তু লাভ হইতেছে। দেখা গেলো ওইখানে 50 টাকা ছিল, এইখানে 80 টাকা হয়ে গেছে, তাহলে ওইখান থেকে কিনে এইখানে যদি বিক্রি করি আমার 30 টাকা করে এখানে লাভ হইতেছে। তাহলে এই ব্যাপারগুলোর ভিতরে একটা কম্বিনেশন যদি না থাকে, তাহলে কিন্তু সবাই খালি লাভই করতে থাকবো, একদিকে একটা স্টক মার্কেটের ধস নামবো, আর আরেকটা হচ্ছে লাভ করতে থাকবো। এই ব্যাপারটাই আমাদের হচ্ছে সবসময় চেক করা লাগে। মানে মানে প্রোফাইল গুলা ক্রিয়েট করার সময় এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা কিভাবে কি করলে পরে এই ব্যাপারটা থাকবে না, এইগুলো আমাদের কিন্তু করতে হয়। ওকে। এখন হচ্ছে এই ব্যাপার। এরপরে এইখানে যা বলা আছে, নো রিস্ক বাট স্টিল প্রফিট,
মানে এই যে আমি যে কথাটা বললাম, এই যে নো রিস্ক, মানে কোনো রিস্ক নাই বাট স্টিল আমাদের প্রফিট হইতেছে এটা। আর তারপরে এখানে তো আমি অনেকক্ষণ রাখছি, এটা আমরা একটু রিডিং করে নিও, তাইলে আশা করি কিছু বোঝা যাবে। মানে যেখানে বন্ড মার্কেট শর্ট সেল মানে উইদাউট উইদাউট এনি রিস্ক লাভ করতেছে এই ব্যাপারে, মানে তোমার কোনো রিস্ক নেই বাট লাভ করতে, বাট স্টক মার্কেটটা কিন্তু একটা রিস্কি আছে, ঠিক আছে, এর জন্য রিস্ক থাকতে হবে। ওকে, এই যে এখানে দাম বৃদ্ধির ফ্যাক্টরকে ইউ, দাম হ্রাসের ফ্যাক্টরকে ডি বলা হয়। মানে এই ফ্যাক্টর গুলো এমন ভাবে ক্রিয়েট করতে হবে, মানে আমরা ক্যালকুলেশন করব যাতে আমাদের আরবিট্রেজ অপরচুনিটি তৈরি না হয় এই ব্যাপারগুলো। ওকে, এখন এই যে এইখানে এই ব্যাপারটা ই করা আছে, আমি এটা দেখি আমাদের এই যে এখানে কি বলতেছে। আচ্ছা দেখো, দেখো এখানে আমাদের একটা পোর্টফোলিওর দেওয়া আছে, মানে পরিমাণটা দেওয়া আছে -10 আর 1 এটা দেওয়া আছে। আর একটা ইন্টারেস্ট রেট দেওয়া আছে, এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, পি দেওয়া আছে। এখন আমরা দেখবো এইখানে কি আরবিট্রেজ অপরচুনিটি আছে কি নাই, এই ব্যাপারটা আমরা চেক করব। আচ্ছা, চেক যদি করি তাহলে দেখো এইখানে এই -10 দ্বারা কি বোঝায় আর 1 দ্বারা কি বোঝায়, এই ব্যাপারটা আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে। এখন এইখানে -10 দ্বারা বুঝাইতেছে কি, আমি কোথাও থেকে 10টা, মানে 10 পাউন্ড কিছু একটা আমি ধার করছি। সিমিলারলি এই 1 দ্বারা বোঝাইতেছে আমার কাছে একটা স্টক আছে। অথবা এরকম হইতে পারে আমি ব্যাংকে থেকে 10 টাকা ধার নিয়ে আর মানে একটা স্টক কিনছি, এই জিনিসটা এখানে। তাইলে যদি এটা হয় তাহলে আমি এখানে ঋণই আছি, মানে ব্যাংকের কাছে এখন ঋণ আছি, এর জন্য এটা মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করা হইতেছে। ঠিক আছে, তাহলে আমাদের -10 এটা কি বললাম, এটা হচ্ছে আমি আমার ধার করা টাকাটা যেমন আমি নিতে পারি, আর ওই টাকা দিয়ে আমি একটা স্টক কিনছি, সেটা হচ্ছে আবার এই একটা স্টক। ওকে, যেমন এই যে এস এর মান 10, এর জন্য আমি একটাই কিনতে পারছি -10 নিয়ে। এখন আমি যদি আমার টোটাল পোর্টফোলিওটা T = 0 তে আমার টোটাল পোর্টফোলিওটা দেখার চেষ্টা করি, তাহলে সেটা কিরকম হবে। এটা এটা না, x প্লাস এইটা হবে না, অ্যামাউন্ট ইন্টু ওয়াই, সরি এখানে এস ইন ওয়াই এস হবে আর কি। এইটুকু কেউ না বুঝলে পরে আমার বলবা, এইখানে কি হবে, মানে x+y(s). দেখো আমি একটা স্টক কিনছি, বাট স্টকের যদি ভ্যালুটা বের করতে চাই তাহলে অবশ্যই তো স্টক প্রাইসের সাথে মাল্টিপ্লাই করতে হবে। আর এইটা তো আমাদের পাউন্ডই, মানে আমরা যে টাকাটা নিছি ধার নিছি সেটা। তাহলে এইখানে যদি দেখি এক্স এর মান হচ্ছে -10 প্লাস ওয়াই অ্যামাউন্ট হচ্ছে 1 আর এস এর মান 10, ওভারঅল কত আসছে 0। তার মানে পোর্টফোলিও আমাদের কিন্তু T = 0 তে 0 আছে, মানে কোনো লাভ নাই কোনো লস নাই। এখন আমাদের দেখতে হবে T = 1 এ ব্যাপারগুলো কি হইতেছে, সেটা হচ্ছে আমাদের কনসার্ন। তাহলে T = 1 এ কি হবে, x × 1 + r প্লাস y(s)(u), এইটা হইতে পারে, অথবা x × 1 + r প্লাস y(s)(d), এই জিনিসটা হইতে পারে, তাই না? ঠিক আছে, এই জিনিসটা যদি হইতে পারে, এখন যদি আমি মানগুলো বসাই দিই, দেখি এক্স এর মানটা আমাদের কত, -10, -10 × 1 + r, 1 + r এর মান হচ্ছে, দেখো 1 + r, আর এর মান 0.1, 1 এর সাথে অ্যাড করলে 1.1 এটা পাবো, প্লাস ওয়াই এর মানটা কত, 1, এস এর মান 10, আর ইউ এর মানটা আপ ফ্যাক্টর 1.2 দেওয়া আছে। এটা ক্যালকুলেশন করলে দেখো এখানে 11 পাবো আর এখানে 12 পাবো। যদি পাই তাহলে আমাদের টোটাল থাকবে 2, থাকবে না না 11, হ্যাঁ 1 থাকবে, এখানে 1 থাকবে। আর যদি ডাউন ফ্যাক্টরের কথা কনসিডার করি, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত হয়, এক্স ইন্টু এত, তার মানে এইখানে -11 পাবো, আর এইখানে প্লাস y(s)(d), ডি তো 1.1, আর এর সাথে করলে এইখানে 11 থাকবে আর এইখানে করলে 0। তার মানে আমি দেখলাম আমাদের ভ্যালুটা হয় 1 আসতেছে না হয় 0 আসতেছে। তার মানে এই ক্ষেত্রেও কিন্তু T = 1 এ আমাদের কোনো লাভও হইতেছে না লসও হইতেছে না, আমরা এটা কিন্তু ধরতে পারলাম। বাট স্টক মার্কেটে তো এইটা ফলো করবে না, স্টক মার্কেটে পজিটিভও হইতে পারে নেগেটিভ হইতে পারে, দুইটা ভ্যালুই থাকতে হবে। যেহেতু এইখানে 0 অথবা পজিটিভ আছে, এর জন্য এই যে আমার স্ট্রাকচার গুলা করছি বা ইউডি এগুলা যে ধরে নিছি, এইগুলা কিন্তু আমাদের এইখানে মানে আরবিট্রেজ ফি করতে পারতেছে না, এই হচ্ছে কনসেপ্ট।
এই যে এইখানে এইগুলাই বলা আছে যে এতক্ষণ ধরে আমি যা করলাম। দেখো, এখন মনে করি 1 টাকা লাভ করবো অথবা কোনো লাভ করবো না, কিন্তু লসের কোনো চান্স নাই, এ ধরনের মার্কেটকে আমরা বলবো আরবিট্রেজ মার্কেট। তার মানে এই মার্কেটটা আমাদের চলবে না। এই সেম কাজটা আমি পরে একটু চেঞ্জ করার পরে এখানে করা হয়েছে। এই যে এইখানে ইউ এর মান এইভাবে ধরা হয়েছে, ডি এর মানটা আগে ছিল 1.1, এখন চেঞ্জ করে 0.7 করছি। এখন যদি আমরা করি ওই আগের কাজটাই, দেখবো আমাদের একটা ভ্যালু দেয় 1 আর একটা -2। তার মানে এইখানে পজিটিভ নেগেটিভ কম্বিনেশন আছে, এর জন্য মার্কেটটা হবে আরবিট্রেজ ফ্রি। তার মানে মনে রাখতে হবে অলওয়েজ ইউ গ্রেটার দেন বি, এইভাবে থাকবে। তারপরে এখানে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরেম আছে, দেয়ার ইজ নো আরবিট্রারি ইনহেরিয়েন্ট ইন দি পিরিয়ড অফ বাইনোমিয়াল মডেল ইফ অ্যান্ড অনলি ইফ, এই কন্ডিশন জন্য যদি স্যাটিসফাই করে, তার মানে ডি লেস দেন 1 + আর লেস দেন ইউ। আমরা যদি প্রথম যে এক্সাম্পলটা আমি করাইলাম একটু ডিটেলসে, সেইখানে আমরা দেখবো আমাদের আর ছিল হচ্ছে 0.1, ডি ছিল 1.1, আর ইউ ছিল হচ্ছে 1.2। তুমি যদি এই ক্যালকুলেশনটা করো তাহলে দেখো কত আসতেছে, 1.1 আসবে লেস দেন, এটাও আসবে 1.1 লেস দেন 1.2। দেখো এই যে এইখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন চলে আসছে, এর জন্য আগেরটা আমাদের ফলো করে নাই। বাট পরেরটার দিকে যদি তাকায়, আমাদের ডি ছিল 0.7, আর এটা ছিল 1.1, আর এটা ছিল 1.2। এইটা কিন্তু আমাদের আরবিট্রেজ ফ্রি হয়েছিল। এই হচ্ছে কনসেপ্ট। তারপরে এখানে প্রমাণ আছে, আশা করতেছি ইন কোর্সের জন্য এটা লাগে না। এই হচ্ছে কাহিনী। আর এরপরে কন্টিনিউটি ক্লেম, এখানে ভালো একটা টপিক আছে, এটা ভাবতেছি নেক্সট লেকচারে দিব, মানে গ্রাফ রিলেটেড আমরা পোর্টফোলিও কিছু একটা দেখবো। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আমরা পরেরটা পরবর্তী ভিডিওতে দেখবো।